পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, কি হারে বাড়বে নেই স্পষ্ট ব্যাখ্যা। জোর করে বাড়ালে মূল্যস্ফীতি উস্কে দেওয়ার শঙ্কা। সরকারের নতুন পে স্কেল জমা দেবে কমিশন। চরম নৈরাজ্যের পর অবশেষে এলপিজি আমদানিতে গতি। 2 মাসে আসবে 3.5 লাখ মেট্রিক টন। রমজানের আগেই সংকট কেটে যাওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরে গাড়ি ছাড়ের রেকর্ড। 6 মাসে 6,500-এর বেশি খালাস, 1200 কোটি রাজস্ব আদায়। নির্বাচনের আগে চাহিদা বাড়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। নর্থ বেঙ্গল লাভে থাকলেও লোকসান গুনছে নাটোর চিনিকল। মারাই মৌসুম দেরিতে শুরু হওয়ায় কারণ লাভজনক করতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে শিল্প মন্ত্রণালয়। এবং অভিবাসী নির্ভরতা কমাতে সৌদি আরবের নানামুখী উদ্যোগ। বেসরকারি খাতে সৌদি নাগরিকদের 60% নিয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। প্রবাসীদের কর্মসংস্থান কমার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফরহাদুর রহমান। শুরুতে নির্বাচন প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন আবদুল্লাহ শাফি এবং রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 138 জন প্রার্থীর কে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত 4, 5, 6 এবং 7 নম্বর ঢাকা 7 আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখানকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে ছিলেন ঢাকার যে 6 আসনের বিএনপি প্রার্থী ইশাক হোসেন। এখানের বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা বেশ পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নির্বাচনী আচরণবিধি সহ নানা বিষয়ে তারা অসন্তুষ্টি। কিন্তু এইখানে ঢাকা 6 আসনের যে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান স্পেসিফিক একটি অভিযোগ করেছেন যে তিনি বলেছেন যে তিনি 1 সপ্তাহ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ জমা দিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগটি 1 সপ্তাহ পরে আজকে যখন তিনি খোঁজ নিলেন তখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হলো যে সেই অভিযোগটি তারা এখন আর খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ এটা নির্বাচন কমিশনে পাঠানো হয়নি। তিনি এই অভিযোগটি করেছেন। তার মূলত অভিযোগটি ছিল যে তিনি যে ঢাকা 6 আসনে যে নির্বাচনী থানাগুলো আছে সেই নির্বাচনী অফিসগুলো সবকয়টাই ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশাক হোসেনের বিল্ডিং এ হয়েছে। সেই কারণে তিনি মনে করছেন যে সেখানকার নির্বাচনটি অবাধ নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সেই অভিযোগটি তিনি 1 সপ্তাহ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে তিনি এসে দেখতে পাচ্ছেন যে সেটি নেই। এটি তিনি বলেছেন এবং পরবর্তীতে তিনি এখন পর্যন্ত আর এই মাত্রই এলো নাসিরউদ্দিন পাটোয়ারি যে শাপলাকলি প্রতীকের ঢাকা 8 আসনের তিনি এখন প্রতীক বরাদ্দ নেবেন হয়তো। তারপর তিনি বের হলেই কথা বলবেন এবং পরবর্তীতে অন্যান্য প্রার্থী যারা আসবেন তাদের সঙ্গে কথা বলে আমরা সবশেষ খবর জানাবো। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। আগামীকাল সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে এবং আজকে প্রতীক বরাদ্দের পর সেটি শুরু হবে। সেই প্রচার প্রচারণার ক্ষেত্রে আসলে প্রার্থীরা কি কি করতে পারবেন এবং প্রার্থীরা কি কি করতে পারবেন না সেটি নিয়েই আসলে ব্রিফিং করা হচ্ছে এবং রাজশাহী জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে প্রার্থীদের উদ্দেশ্যে সেটি ব্রিফিং করছেন। তারা আচরণবিধি যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে কি হবে সেটি আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এরপরেই আসলে প্রতীক বরাদ্দ শুরু হবে। রাজশাহীতে যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে 29 জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ গড়ে এক একটি আসনে 5 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যে 29 জন প্রার্থী রয়েছে তার মধ্যে 26 জন দলীয় প্রার্থী এবং 3 জন স্বতন্ত্র প্রার্থী। যেহেতু 26 জন দলীয় প্রার্থী তাদের দলীয় প্রতীক রয়েছে, তো সেক্ষেত্রে আসলে খুব বেশি আগ্রহ সাধারণ মানুষের নেই। যে 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেখানে নির্বাচন কমিশন কর্তৃক যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকের তালিকা প্রার্থীদের কাছে দেওয়া হয়েছে এবং তারা তাদের পছন্দসই যে প্রতীক নিতে চান সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিবেন এবং তাদের 3 জনের সেই প্রতীক দেওয়া হবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নির্বাচনে তারা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য বদ্ধপরিকর এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি বারবার আসলে প্রার্থীদেরকে বলা হচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপির প্রার্থীরা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ এবং আমেজ সেটি খুবই সুন্দর। অন্যদিকে জামাতের যারা প্রার্থীরা রয়েছেন বিশেষ করে কেন্দ্রীয় নায়েবে আমির তিনি অভিযোগ করেছেন যে এখনো নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছেন এবং তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত হচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ প্রতীক বরাদ্দের খবর জানছিলাম রাজশাহী ও ঢাকা থেকে। এবার বাণিজ্যের খবর।
চলতি বছর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কারণ হিসেবে কী হারে বাড়বে এর স্পষ্ট ব্যাখ্যা না থাকাকে দায়ী করছেন শিল্প মালিকরা। তবে এ নিয়ে সংশয় নিয়ে দাবি করা শ্রমিক নেতাদের অভিযোগ, এর আগে বাড়ানো মজুরিও সব শ্রমিক এখনও পাচ্ছেন না। আর জোর করে মজুরি বাড়ালে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। MS আরিফিনের রিপোর্ট। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষের মুখে ত্রিপক্ষীয় বৈঠকে 18 দফা সমঝোতায় পৌঁছায় শ্রমিক, মালিক ও সরকার। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সিদ্ধান্ত হয় আর 4% যুক্ত হয়ে প্রতি বছর 9% হারে বাড়বে পোশাক শ্রমিকের মজুরি। এরপর গেল বছরের 17 নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় 5 বছর নয় 3 বছর পর পর বাড়বে ন্যূনতম মজুরি। সে হিসাবে এবছরই তৈরি পোশাক সহ 13 খাতে বেতন বৃদ্ধির কথা। এই যে 9% বৃদ্ধি, এটা সম্পূর্ণ একটা অন্যায়ভাবে করা হচ্ছে আমাদের উপরে। আমাদের সক্ষমতা আছে কিনা সেটি কিন্তু যাচাই করা হয়নি। শিল্প মালিকদের দাবি, বিনিয়োগ ও রপ্তানি মন্দার মধ্যেও বর্তমান মজুরি কাঠামো মতো বেতন বাড়াচ্ছেন তারা। যদিও কিভাবে বাড়বে এর স্পষ্ট ব্যাখ্যা না থাকায় নতুন করে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ডিরেক্ট নির্দেশনা নাই, কিন্তু যেহেতু ওই একটা ইন্টারিম এগ্রিমেন্ট আমাদের সাইন হয়েছিল শ্রম মন্ত্রণালয় এবং ট্রাইপার্টাইট, মালিক, শ্রম মন্ত্রণালয় এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে, আমাদের কিন্তু 9% হারই এটি বৃদ্ধি করতে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সামনের সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে এই শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করবে। তবে কোনো সংশয় দেখছেন না শ্রমিক নেতারা, বরং তাদের অভিযোগ 2013 সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরি এখনও বাস্তবায়ন করেনি অনেক প্রতিষ্ঠান। আগামী মজুরি ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত 9% যে এটা যে মালিকদের মানতে হবে এবং শ্রমিকদের দিতে হবে, এতে কোনো দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। একদিকে ক্রয়াদেশ খরা, অন্যদিকে জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় সুস্পষ্ট নীতিকৌশল ছাড়া মজুরি বাড়ানো হলে পুরো শিল্প আরও চাপে পড়বে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। 6 মাস ধরে যখন একটা সেক্টর মাইনাসে থাকে তখন সেখানে তো চাপ দেওয়ার কোনো পসিবিলিটি থাকে না। ক্যাম্বোডিয়া গত 2 বছর 1%, অ্যারাউন্ড 1%-এর মধ্যে তার ইনক্রিমেন্ট, আমার এখানে 9% করে। আমি তো আমার কম্পিটিশনের সক্ষমতাটা হারাচ্ছি। মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে জোর করে মজুরি বাড়ালে উল্টো মূল্যস্ফীতিকেই উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের। এই মুহূর্তে কস্ট পুশ ইনফ্লেশনের দিকে না গিয়ে সরকার যদি তার রেশনালাইজেশন করে যে সমস্ত সোশ্যাল প্রোটেকশন রয়েছে সেই সমস্ত জায়গাগুলা যদি এই প্রান্তিক জনগোষ্ঠী পায়, তাহলেই কিন্তু তাদের অনেকটা উপকার হয়। তৈরি পোশাক শিল্পের বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক মালিক আলোচনার টেবিল সরগরম হলেও অন্য 12 খাতের মজুরি বৃদ্ধি নিয়ে এখনো শুরু হয়নি কোনো আলোচনা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে কমিশন আজ প্রতিবেদন জমা দেবে। বিকেলে কমিশনের প্রধান জাকির আহমেদ খান যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এটি পুরোপুরি কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা। তবে কাঠামোতে এটি দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছরের 27 জুলাই পে কমিশন গঠন করা হয়। দর্শক, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক শ্রমিক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম, মজুরি বৃদ্ধির যে হার নির্ধারণ করেছে সরকার, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি? দেখেন, সরকারের যারা এই কাজগুলি করেন, ওনারা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ লেভেলে ওনারা চাকরিতে ঢুকেন। ওনারা মহাপণ্ডিত একজন। ওনারা মনে করেন যে ওনারা যা বুঝেন, আমরা যারা আছি মূর্খ সূর্খ মানুষ, আমরা ইন্ডাস্ট্রি চালে আমরা এগুলি বুঝি না, কম বুঝি আমরা। এবং আপনি যদি দেখেন এই যে মজুরি বৃদ্ধি নিয়ে যে গেজেটটা করা হয়েছে, এই গেজেটটার মধ্যে আমি একটু পড়ি, তাহলে আপনারাই বলবেন যে এটাতে কি বলছে, এটার মানে বোঝা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে বিদ্যমান শতকরা 5% বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4% যুক্ত করে সর্বমোট 9% বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। এটা 2024 সালের 22 ডিসেম্বর এটা জারি করা হয়েছিল। এবং সেখানে বলছে পরের ইয়েতে ধারায় গিয়ে বলছে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা 5% বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। তার মানে শতকরা 5% অব্যাহত থাকবে, এটা কিন্তু এখানে
বলে দেওয়া হয়েছে। জি। এবার আসেন 3 নম্বর পয়েন্টে, সেখানে বলছে কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা 4 ভাগ বৃদ্ধি, যেটা ওই ডিসেম্বর নতুন করে 2024 যেটা করা হলো। এটা বলা হলো 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, অর্থাৎ যা জানুয়ারি 2025 সালের প্রদেয় বেতনের সাথে এটা দিয়ে দিতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই প্রজ্ঞাপনে ধোঁয়াশা ছিল আমি সরকারের বলি, পক্ষ একটু থেকে? বলি তো এইটা তার মানে কি, আমাকে যে 4% ইনক্রিমেন্ট করতে বলা হয়েছে, এটা 2024 সালের বা 25 সালের জানুয়ারি মাসে 24 সালের যে ডিসেম্বরের বেতনটা দিব তার সাথে এটা ইনক্রিমেন্ট করে দিতে বলা হয়েছে, ওইটা আমরা দিয়েছি, ওইটা কমপ্লিট। এরপরে গিয়ে বলছে 5 নম্বরে বলছে এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। কোনটা 4%, এই যে 9% না 5%, এই জায়গাটা এখানে ক্লিয়ার করে নেয়। কিন্তু যেহেতু শুরুতে একবার বলে দেওয়া হয়েছে 5% বৃদ্ধিটা অব্যাহত থাকবে, 4% বা 4% যে অতিরিক্ত এটা অব্যাহত থাকবে, এটা কিন্তু বলেনি। এটা বলছে যে 2025 সালের জানুয়ারি মাসে ডিসেম্বর 2024 যে বেতন প্রদেয় তার সাথে এটা দিয়ে দিতে হবে। তার মানে ওইটা ওই বছর দিয়ে দিলে এটা শেষ। এটা কিন্তু এখানের এই ভাষায় তাই বিন করতেছে। কিন্তু এখানে সরকার যদি এই জায়গাটাতে পরিষ্কার করে বলে দিত এই মজুরি বৃদ্ধি কোনটা 5% না অতিরিক্ত 4% সহ 9% অব্যাহত থাকবে, এই কথাটা ওনারা বলেননি। এটা একটা ধোঁয়াশা রেখে দিয়েছে এবং এখানে একটা কি বলবো, এটাকে একটা বিশৃঙ্খলা তৈরির একটা রাস্তা শ্রম মন্ত্রণালয় করে রেখেছে। আপনি যখন এই কথাটি বলছেন, এর আগেও আমরা দেখছি যে বিকেএমএ বিজিএমএ তাদের যে গার্মেন্টসগুলো আছে সেখানেও কিন্তু এই 9% হারে অনেকে বেতন দিচ্ছেন। সেক্ষেত্রে বিদেশি ক্রেতাদের একটু চাহিদার ব্যাপারটা কি এখানে আছে কিনা? এখানে দেখেন, প্রথমত হলো আমরা তো দেশীয় বাজারে কম্পিট করি না, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন থাকতে হয়। তো আমার যদি একদিক এইভাবে সব বাড়তে থাকে, আপনার এই বছর আপনি দেখেন গত টানা 6 মাস ডিক্লাইন, রপ্তানি এক্সপোর্ট ডিক্লাইন করেছে। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে টানা 5 মাস বা 6 মাস এক্সপোর্ট ডিক্লাইন করেছে, ইতিহাসে এটা নাই। তার মানে কি, বর্তমানে মহা সংকটকাল যাচ্ছে। এরকম একটা সংকটকালে কি 5% ইনক্রিমেন্ট বা 9% ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব? আসেন, এইটা একটা। আর দ্বিতীয়ত দেখেন যে এই যে সমস্যা যে আরও আছে, আরও যে নতুন মজুরি আর নতুন যেটা আপনার এই লেবার ল। আচ্ছা, আবার আসেন, এই বছর যে লেবার ল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানেও কিন্তু 5% মজুরি বৃদ্ধিটাই ওইটাকে অব্যাহত রেখেছে। তার মানে 9% অব্যাহত রাখার মতো কোনো নির্দেশনা বা কোনো বিধান এখন আর নেই। আপনি এই কথাটি যখন বলছেন তখন আপনি নানান ধরনের সংকটের কথা বলছিলেন, জ্বালানি সংকটের কথা বলছিলেন। সেই ক্ষেত্রে 9% আপনাদের উপর আলাদা করে কোনো চাপ সৃষ্টি করছে কিনা একটু বলবেন? চাপ তো বটেই। আপনি দেখেন ওই যে সালাউদ্দিন স্বপন তার বক্তব্যে বলতেছিল যে গত বছরের 9% ইনক্রিমেন্ট বা 5% ইনক্রিমেন্ট এটাই অনেকে করে নাই। তার মানে গত বছরের যেটা ইনক্রিমেন্ট সেটাই অনেকে করে নাই, তার মানে তাদের সেটা দেওয়ার সামর্থ্য নাই, ছিল না। আর এই অবস্থায় যখন 6 মাস রপ্তানি এক্সপোর্ট ডিক্লাইন করতেছে, সেই অবস্থায় কি এই যে বৃদ্ধি ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব? অনেকের পক্ষে সম্ভব হবে না। কেউ আবার আবাসন সুবিধা বাড়ানোর কথা, কেউ খাদ্য ভর্তুকির কথাও কিন্তু বলছেন। সেক্ষেত্রে কি এটি কি করা যায় কিনা? আমরা বরাবরই বলে আসছি, অনেক দিন যাবত, অনেক বছর যাবত বলে আসছি যে সরকারের এই যে আমার এই সেক্টরে ধরেন 35 থেকে 40 লক্ষ শ্রমিক আছে। সরকার তো নানাভাবে সোশ্যাল সেফটি নেটের আওতায় নানাভাবে সহযোগিতা করছে। তো এই শ্রমিকগুলিকে যদি রেশনিংয়ের আওতায় নিয়ে যেত তাহলে কিন্তু তারা, এই শ্রমিকরা কিন্তু একটা বিশাল উপকার কিন্তু এখানে পাইতো এবং আজকের এই যে সংকট বা সমস্যা থেকে অন্তত মালিকরাও রেহাই পাইতো, শ্রমিকরাও রেহাই পাইতো। এটি যখন বলছেন তখন মূল্যস্ফীতির কথাও বিশ্লেষকরা বলছেন যদি জোর করে বাড়ানো হয় মজুরি তাহলে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে, বেড়ে যাবে। এটা খুব স্বাভাবিক, অর্থনীতির হিসাব তো তাই। আপনি যদি জোর করে কোনো কিছু বাড়িয়ে দেন স্বাভাবিক গতির মধ্যে বাইরে গিয়া, তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতিটা বেড়ে যাবে। কিন্তু শ্রমিক নেতারা তো বলছেন ধোঁয়াশা নেই, বরং 9% হারে দেওয়া উচিত। কিভাবে আপনি আমাকে বুঝান?
শ্রমিকদের তাদের দাবি। হ্যাঁ, না তাদের কি বুঝাই দিতে বলেন এখানে কোথায় 9% হারে বাড়ার কথা বলছে? এই সার্কুলারে তো কোথাও 9% বৃদ্ধির অব্যাহত থাকার কথা বলেনি। এখানে পরিষ্কার বলে দিছে যে 5% বিদ্যমান অবস্থা অব্যাহত থাকবে। আপনাদের দুই পক্ষের যখন এই অবস্থান, তখন একটা কার্যকর সমাধান আপনারা বিকেএমই অথবা পোশাক শিল্প মালিক যারা আছেন কি দেখছেন আসলে? সেটা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার চুপ করে বসে আছে কেন? সরকার কি এই দায়িত্ববোধ থেকে এখানে এটার ক্লারিফিকেশন দিতে পারে? কারণ প্যাচ তো ওনারই লাগিয়েছেন, ওনারাই প্যাচ লাগিয়েছেন, ওনাদেরই এটা ছাড়া উচিত। এবং আরও বলি, যেহেতু এবার একটা লেবার ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানেও কিন্তু 5% অব্যাহত থাকার কথাই বলা আছে। সেখানে কিন্তু 9% বা অতিরিক্ত 4% বলা নেই। আপনি আসেন আরেকটা পয়েন্টে বলি আমি, যে এবার লেবার ল যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ভেরি সিম্পল, মানে সরকারের এই যে পণ্ডিতরা যারা এগুলি করেন, এরা হচ্ছে সমস্ত এই সমস্ত বিভ্রান্তির মূল হচ্ছেন ওনারা। অর্থাৎ আপনি যেটি, আপনার কথা স্পষ্ট, সরকারি ধোঁয়াশা সেটি দায়িত্বপ্রাপ্তদের যে অবস্থাপনা সেটিকে আপনারা দায়ী করছেন, সেটি স্পষ্ট করা সরকারের দায়িত্ব। নিশ্চয়ই সেই সমাধানটুকু হবে। আমরা আশা করি পোশাক শিল্প কারখানাগুলোতে একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ নিশ্চিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম পোশাক শিল্প শ্রমিকদের বেতন কাঠামো এবং মজুরি বৃদ্ধির হার নিয়ে। আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনার জন্য যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ছে এলপিজি আমদানি। চলতি মাসে 12টি প্রতিষ্ঠান 1,67,000 ও আগামী মাসে 1,84,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সব মিলিয়ে 2 মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন এলপিজি। এতে রমজানের আগে বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা জ্বালানি উপদেষ্টার। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা, অথচ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাঘর থেকে যানবাহন সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারও বাড়ছে এলপিজি আমদানির হার। আমদানিকারকরা জানাচ্ছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে 1,66,600 মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে 12টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য 1,84,000 মেট্রিক টন, যা সর্বোচ্চ চাহিদার তুলনায় 34,000 মেট্রিক টন বেশি। প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করছে এবং কিছু জাহাজ অলরেডি অন দ্য প্রসেস। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, এলপিজিকে বাজারে স্বল্পতা দেখতে চায় না, এবং আগামীতে খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে এলপিজি সরবরাহ নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত সরবরাহ চলে এসছে। জ্বালানি উপদেষ্টার আশা, আমদানি বাড়ায় স্থিতিশীলতা ফিরবে বাজারে, রোজার আগেই কাটবে সংকট। ওরা কমিটমেন্ট করছে এটা আনবে, এবং ওরা বলতেছে যে রোজার আগেই সাপ্লাইটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা আশা করতেছি যে এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 মেট্রিক টন থেকে 1.5 লাখ মেট্রিক টন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ব্রিফ করছেন দলটির চেয়ারম্যান, উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সরাসরি যাচ্ছে সেখানে। প্রত্যেকে যার যার দায়িত্বটুকু পালন করে। অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসায় বাসায় গিয়ে এনআইডি তোলা হয়, বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয়, এটি তো কোনোভাবেই কাম্য না। সুতরাং নির্বাচনী প্রচারণায় থেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে, এবং নির্বাচনী নীতিমালা যেটা রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সেটা আমরা সবার প্রতি আহ্বান জানাবো। আমরা এর আগে ম্যাডামের ইয়ের সময় আমরা বহরে থাকাকালীন অবস্থায় হামলা হয়েছে, এটা তো পরবর্তীতে ইনভেস্টিগেশনও হয় না এই জিনিসগুলো। আপনারা সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান আসার পরে যেই সিকিউরিটি, হয়তো এই তার বহরে এই ধরনের সিকিউরিটি থাকবে না, তখন সেনাবাহিনী বা বিগ সিকিউরিটি ছিল। তখন আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা কোনো হামলা? নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের অনেক ঘটনা ঘটে। এটি সময় বলে দিবে। আমরা তো মনে করি জনগণের ভাষা আপ্লুত, এবং তারেক রহমান যেখানে উনি যাচ্ছেন প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন, সব শ্রেণী পেশার মানুষ ওনাকে একবার দেখতে চাচ্ছেন।
সুতরাং জনগণের যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আমরা হামলার দিকে চিন্তা না করে জনগণের ভালোবাসাকে কিভাবে উনি মূল্যায়ন করবেন, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পরিচালনা করবো, সেটা আমাদের মূল চিন্তা। বিএনপির ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বন্দর বাণিজ্যের খবর। ছয় মাসে 5,000 কোটি টাকা মূল্যের 7,000-এর বেশি গাড়ি খালাসের পাশাপাশি 1200 কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে 6,651টি গাড়ি ছাড় দিয়ে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস। নির্বাচনের আগ মুহূর্তে চাহিদা বাড়ায় আমদানি এবং ডেলিভারি দুটোই বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কারশেডের গেইটে ডেলিভারি হওয়া গাড়ির সারির এই দৃশ্য এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনে 40 থেকে 50টি গাড়ি ডেলিভারি নিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান। চলতি অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র 439টি গাড়ি আমদানি হলো। তার পরের মাসে আমদানি করা গাড়ির সংখ্যা ছাড়িয়ে যায় 1,505টিতে। সবশেষ ডিসেম্বর মাসে এসেছে 1,058টি গাড়ি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি দ্রুত অকশন করে ফেলছি এবং ওরা সেই সুযোগ আর পাচ্ছে না যে বিলম্বে ডেলিভারি নেব, গাড়ির ডিউটি কমবে। আমদানি করা গাড়ি 30 দিনের মধ্যে ছাড় না করালে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য একেবারে নতুন গাড়ি রয়েছে মাত্র 103টি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে গাড়ি আমদানি যেমন রেকর্ড ছাড়িয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে ডেলিভারি। 2025-26 অর্থ বছরের 6 মাসে 6,651টি গাড়ি ছাড় করার মাধ্যমে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 1,153 কোটি টাকা। 124 কোটি টাকা অতিরিক্ত রেভিনিউ আদায় হয়েছে। গাড়ি মূলত বেশি আমদানি হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাড়তি ট্যারিফ থেকে বাঁচতে গাড়ি ডেলিভারির পরিমাণ বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ট্যারিফ বাড়ার কারণে আমাদের ওয়ারফেন বাড়ছে, সেই জন্য আমরা গাড়ি আমদানি করার সাথে সাথে বের করে ফেলতেছি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে 20,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আসবাবপত্র। নামি দামি প্রতিষ্ঠানগুলো তাদের আধুনিক ডিজাইনের ফার্নিচার প্রদর্শনের পাশাপাশি ক্রেতা টানতে দিচ্ছে মূল্য ছাড় আর কিস্তি সুবিধা। নতুন সংসারের জন্য কিনতে হবে নতুন আসবাব, তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল ঘুরে সোফা দেখছেন এই দম্পতি। প্রথম ভেবে এসেছিলাম যে ডিভান টাইপের কিছু একটা দেখব, তারপর এখানে এসে বেশ আরো অনেকগুলো ডিজাইন দেখলাম যেগুলো ভালো লাগছে। আকর্ষণীয় মূল্য ছাড় ও কিস্তি সুবিধা দিয়ে ক্রেতা ধরার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। মেলা থেকে ফার্নিচার কিনলে থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধাও। একটু বেড দেখছি, ড্রেসিং টেবিল দেখছি, একটু রাউন্ড সাইজের ডাইনিং টেবিল খুঁজছি। শুধুমাত্র বেড দেখার জন্য আসছি। আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা কারুকাজ আর মাল্টিফাংশনাল ফার্নিচারের চাহিদা বেশি বলে জানান বিক্রয় প্রতিনিধিরা। গেল বছরের তুলনায় এই বছরে একটু কাস্টমার কম, কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ভিড় বাড়তেছে। শুক্র শনিবার বাণিজ্য মেলা ফিলিং হচ্ছে না, তো সেটাই হচ্ছে না, বিক্রি তো অনেক পরের কথা আছে। কাঠের পাশাপাশি বিভিন্ন ধরনের বোর্ড ও মেটালের উপকরণে তৈরি আসবাবও মিলছে মেলায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর ধরে নর্থ বেঙ্গল চিনিকল লাভের মুখ দেখে চললেও লোকসান গুণে চলছে নাটোর চিনিকল। এ অবস্থায় দেশের চিনিকলগুলো লাভজনক করতে বেসরকারি বিনিয়োগ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। 2022 সালে আখের মূল্য বৃদ্ধির ঘোষণার পর থেকে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে বাড়তে থাকে উৎপাদন, যদিও উল্টো চিত্র নাটোর চিনিকলে। চলতি মারাই মৌসুমে নর্থ বেঙ্গল জোনে 18,000 হেক্টর জমিতে আখের উৎপাদন হলেও নাটোর চিনিকলে হয়েছে 8,000 হেক্টর। আখ বিক্রির অনুমতি পেতে বিলম্ব হয় চৈতালি ফসল থেকে বঞ্চিত হয়েছেন তারা, যার প্রভাব পড়েছে উৎপাদনে। 2 বছর থেকে কুশলের দাম বাড়িছে
আমরা এই যে সামান্য জমি খানিক করেছি। 4 বছর আগে আখের মূল্য বৃদ্ধির পর অব্যাহত লোকসান থেকে ঘুরে দাঁড়িয়েছে নর্থ বেঙ্গল চিনিকল। আখের উৎপাদন বৃদ্ধি হয়, বেড়েছে চিনি উৎপাদনও। গত 2 মৌসুমে চিনিকলটি মুনাফা করেছে প্রায় 30 কোটি টাকা। তবে উল্টো চিত্র নাটোর চিনিকলে। টানা 20 বছর ধরে লোকসান গুনছে চিনিকলটি। গত 2 মৌসুমেই লোকসান হয়েছে প্রায় 25 কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণ না হয় আখ মারায় দেখা দিয়েছে সংকট। লোকসানে থাকা চিনিকলকে লাভজনক করতে জোনে অন্য ফসল উৎপাদনে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না, আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি। নাটোরের 2টি চিনিকলে কাজ করেন প্রায় 1,500 মানুষ। সময় সংবাদ, নাটোর। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির জানুয়ারির দ্বিতীয় নিলামে দাম বেড়েছে 1.5%। চাহিদা ও যোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির জানুয়ারির দ্বিতীয় নিলামের তথ্য, দুগ্ধজাতীয় পণ্যের দাম 1.5% বেড়েছে। এবারের নিলামে 27,821 টন পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $3,615। নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে 1%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,449। আর ননি ছাড়া গুঁড়া দুধের দাম 2.2% বেড়ে প্রতি টনের গড় মূল্য পড়েছে $2,615। এবার নিলামে সবচেয়ে বেশি বেড়েছে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম। এটির দাম 3% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $6,191। আর মাখনের দাম 2.1% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $5,314। বিপরীতে কমেছে মোজারেলা পনিরের দাম। এটির দাম 2.3% কমে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $3,340। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সৌদি আরবে বেসরকারি খাতের বিপণন ও বিক্রয় সহ বেশ কয়েকটি পেশায় সৌদি নাগরিকদের 60% নিয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট খাতে প্রবাসীদের নতুন চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন এই নীতির প্রভাব শুধু বর্তমানে কর্মরত প্রবাসীদের উপর নয়, যারা নতুন করে সৌদি আরবে কাজের আশায় যেতে চান তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। প্রবাসীরা মনে করেন, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কম দক্ষ বা অদক্ষ প্রবাসীদের কাজ পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাই দক্ষতা উন্নয়ন ও বিকল্প পেশায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।